আই নিড ফিজিক্স মোর দ্যান ফ্রেন্ডস, অর্থাৎ আমার বন্ধুর থেকে পদার্থবিদ্যা বেশি দরকার। কলেজের সামনে দাঁড়িয়ে কথাটা তার ভাই ফ্র্যাঙ্ক ওপেনহাইমারকে বলেছিলেন জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। হ্যাঁ, এই হলো সেই ওপেনহাইমার যার তৈরি পরমাণু বোমা শেষ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তথা জাপানকে। নিজের তৈরি বোমা দ্বারা তৈরি হওয়া ক্ষয়ক্ষতি দেখে নিজেই ভয়ে শিউরে উঠেছিলেন স্বয়ং ওপেনহাইমার। কিন্তু কিভাবে সে নিজের দেশকে ধ্বংস করতে গিয়েছিলেন, কি ফল হয়েছিল তারপর প্রাপ্য সম্মান কি তিনি পেয়েছিলেন, নাকি খলনায়ক হয়েই থেকে গিয়েছেন সারা জীবন, বলবো আজকের এই ভিডিওতে। Now I am become death, the destroyer of worlds. নমস্কার, আপনারা দেখছেন এমআর টিভি আর আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একদিকে জার্মানি, জাপান, ফ্রান্স, অপরদিকে আমেরিকা, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন। হিটলারের অকথ্য অত্যাচারে দেশ ছাড়তে বাধ্য হয়েছে হাজারে হাজারে ইহুদি। ফলে জার্মানি ছেড়ে অনেক বিজ্ঞানী পালিয়ে যেতে বাধ্য হলো আমেরিকা, ব্রিটেন ইত্যাদি দেশে। যেমন ধরুন ভন নিউম্যান, যাকে আমরা মডার্ন কম্পিউটারের জনক বলে জানি। লিও সিলার্ড, হান্স বেথে, এডওয়ার্ড টেলার, এনরিকো ফার্মি, আলবার্ট আইনস্টাইন সকলে এলেন আমেরিকা সহ ব্রিটেনের বিভিন্ন জায়গায়। এমনই সময় নিউ ইয়র্কের একটা জার্মান জিউস পরিবারের ছেলে নিজেকে মেলে ধরেছে সকলের সামনে। মাত্র 21 বছর বয়সে পিএইচডি শেষ করে তাক লাগিয়ে দিয়েছে জার্মানির এই ছেলেটির নামই হলো জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। ওপেনহাইমার ছিলেন ডিপ্রেশনের শিকার এবং চেইন স্মোকার। এই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ধূমপানকারী মানুষের চেহারা যেমনটা হয় ঠিক তেমনটাই চেহারা ছিল ওপেনহাইমারের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হঠাৎ একদিন চিঠি এলো ব্রিটেনের প্রধানমন্ত্রী ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের কাছে। চিঠিটি পাঠিয়েছেন আইনস্টাইন এবং লিও সিলার্ড। সেখানে বলা হয়েছে জার্মানি গোপনে নিউক্লিয়ার টেস্ট করছে। জার্মানি যদি এই গবেষণায় সফল হয় তাহলে হিটলার গোটা বিশ্বকে নিজের পায়ের তলায় রেখে দেবে। গোটা পৃথিবী জুড়ে থাকবে আতঙ্কের পরিবেশ। শুনে তড়িঘড়ি মিটিং করলো 3 দেশ, অর্থাৎ আমেরিকা, সোভিয়েত ও ব্রিটেন। সিদ্ধান্ত হলো এনরিকো ফার্মি ও লিও সিলার্ড একত্রে পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করবে আমেরিকাকে। এক বিশাল পরিমাণ টাকা দেওয়া হলো এই নিউক্লিয়ার টেস্ট করার জন্য। তাদের কাজ ছিল ইউরেনিয়ামের আইসোটোপ 238কে ভেঙে 235 করতে হবে। পৃথিবীতে সাধারণত 238 আইসোটোপ পাওয়া যায়, কিন্তু এই আইসোটোপ চেন রিয়াকশন করতে পারে না। ফলে বোম তৈরি করার ক্ষেত্রে তা ব্যবহার করা যাবে না। তাই এখন উপায় হলো এই 238কে ভেঙে 235 করতে হবে। এই সময় এই প্রজেক্টের হেড ছিলেন লেসলি গ্রোভস। তিনি ঠিক করলেন এই প্রজেক্টে ওপেনহাইমারকে যুক্ত করবেন তিনি। কিন্তু আমেরিকা সরকার তাতে সম্মতি দিল না। কারণ ছিল ওপেনহাইমার নিজে ছিলেন কমিউনিস্ট এবং সবথেকে বড় সমস্যা হলো ওপেনহাইমার নিজে একজন জার্মান পরিবারের সন্তান ছিলেন। এখন নিজের দেশের বিরুদ্ধে নিউক্লিয়ার টেস্ট করতে গেলে কোনোভাবে যদি সেই খবর জার্মানির কাছে পৌঁছে যায় তাহলে সর্বনাশ হবে। কিন্তু কর্নেল লেসলি গ্রোভস সরকারকে জানালেন ওপেনহাইমারকে ছাড়া এই প্রজেক্ট সম্ভবই নয়। তিনি ওপেনহাইমারকে এই প্রজেক্টের প্রধান বিজ্ঞানী নিয়োগ করলেন। 1942 সালের 13ই আগস্ট এই প্রজেক্টটি স্টার্ট করা হয়। নাম হয় ম্যানহাটন প্রজেক্ট। কিন্তু এখানেও সমস্যা। ম্যানহাটন সাধারণত খুব জনবহুল এলাকা, আর যেহেতু কাজটা খুব গোপনে করতে হবে তাই গবেষণা স্থান ম্যানহাটন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো টেনেসি রাজ্যের ওক রিজ নামে এক জায়গায়। শোনা যায় এই জায়গায় একটা নতুন শহরই স্থাপন করা হয়েছিল যাতে প্রতিপক্ষের কোনো সন্দেহ না হয়। যেহেতু গোপনে এই শহর স্থাপন করা হয়েছিল তাই এই শহরের নাম হয় সিক্রেট সিটি। ওপেনহাইমার এসে ইউরেনিয়ামের আইসোটোপ 238কে ভেঙে 235 করতে সক্ষম হলেন। এর আগে কেউ এই কাজ করতে পারছিল না। ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন ও গ্যাসিয়াস ডিফিউশনের সাহায্যে তিনি এই কাজ করেছিলেন। ইউরেনিয়াম 235 নিজের চেন রিয়াকশনের সাহায্যে আরো বিস্ফোরক হয়ে উঠল। সাধারণত গান মেথড ব্যবহার করা হয়েছিল এই বোম বানাতে। অপরদিকে হ্যানফোর্ড সাইডে তৈরি হচ্ছিল আর এক বিধ্বংসী মনস্টার। ইউরেনিয়াম 238 থেকে পাওয়া যায় প্লুটোনিয়াম। নিউট্রন ও ইউরেনিয়াম 238 এর সাহায্যে তৈরি প্লুটোনিয়াম 239, যা ইউরেনিয়াম 235 এর থেকে আরো বেশি বিস্ফোরক এবং চেন রিয়াকশন করার ক্ষেত্রে 100 গুণ বেশি সক্রিয়। এখানে ব্যবহার করা হয়েছিল ইমপ্লশন মেথডের। এখন আমেরিকার কাছে 2 বিধ্বংসী অস্ত্র, কিন্তু অস্ত্র তৈরি করলেই তো আর হলো না। সেই অস্ত্র ঠিক করে কাজ করছে কিনা সেটা দেখাটাও জরুরি। ওপেনহাইমার তার চেনা মেক্সিকোর পেক্স ভ্যালিতে নিয়ে যাওয়া হলো এই 2 পরমাণু বোমাকে।
1945 সালের 16 জুলাই ভোর 5:30 নাগাদ 300 মিটার উঁচু একটা স্টিল টাওয়ারের সঙ্গে দুই বোমকে ফেলে টেস্ট করা হবে। এই টেস্টের নাম হবে ট্রিনিটি টেস্ট। দুই বোম ফেলা হলে তার প্রতিক্রিয়া দেখে আতঙ্কিত হয়ে গেলেন স্বয়ং ওপেনহাইমার। তীব্রতা এত বেশি ছিল যে স্টিল টাওয়ার থেকে এই দুই বোম ফেলা হয়েছিল সেই টাওয়ার দুটি মুহূর্তে বাষ্প হয়ে গিয়েছিল। দেখে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন তিনি। ওপেনহাইমার তৎক্ষণাৎ দেখা করেন তার স্ত্রী কিটি ওপেনহাইমারের সঙ্গে। ওপেনহাইমারের সেলফ ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি ছিল, সে কোনো কারণ ছাড়াই এক সময় অন্য প্রতিক্রিয়া করতেন। যেমন ধরুন তাকে কেউ একটা জোক শোনালো, কিন্তু তিনি না হেসে অঝরে কাঁদতে লাগলেন। আবার কোনো মৃত্যু সংবাদ পেলে হঠাৎ অট্টহাস্যে হেসে উঠলেন তিনি। নিজেকে আর ধরে রাখতে পারলেন না ওপেনহাইমার। সে বিশ্ব ধ্বংস করার মতো বোম বানিয়েছে, এই কথা স্ত্রীকে বলতে পারলেন না তিনি। তার স্ত্রী ছিলেন কমিউনিস্ট, আর কমিউনিস্ট কারোর কাছে নিজের প্ল্যান এবং গবেষণার কথা জানানো বারণ ছিল আমেরিকার তরফ থেকে। অবশেষে 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমাতে ফেলা হয় ইউরেনিয়াম 235 এর আইসোটোপ পরমাণুযুক্ত লিটল বয় অ্যাটম বোম। ঘটনার তীব্রতা ও ক্ষয়ক্ষতি ছিল বিশাল। এত কষ্টের সঙ্গে কোনো মানুষকে মরতে দেখেনি গোটা পৃথিবী। এরপরেও জাপান ঘুরে দাঁড়ানোর সাহস দেখাতে পারত, কিন্তু তার ঠিক 3 দিন পর 9 আগস্ট নাগাসাকিতে ফেলা হয় ফ্যাটম্যান নামের প্লুটোনিয়াম 239 এর পরমাণু বোমা। এর বিস্ফোরক এলাকা এবং তীব্রতা দেখে নিজেকে সামলাতে না পেরে ওপেনহাইমার গীতার একটা শ্লোক উচ্চারণ করেন। Vishnu is trying to persuade the prince that he should do his duty, and to impress him takes on his multi-armed form and says, "Now I am become death, the destroyer of worlds." I suppose we all thought that one way or another. এটি নেওয়া হয়েছে গীতার 11 নম্বর অধ্যায় 32 নম্বর শ্লোক থেকে, যেটি হলো কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধো লোকান সমাহর্তুমিহ প্রবৃত্তঃ ঋতেপি ত্বাং ন ভবিষ্যন্তি সর্বে য়েব স্থিতাঃ প্রত্যনীকেষু যোধাঃ। এর অর্থ, আমি সময়, আমি পৃথিবীর ধ্বংসকারী, আমি এখানে এসেছি সকলকে ধ্বংস করতে। একমাত্র তুমি এবং পঞ্চপাণ্ডব ছাড়া দুই পক্ষের সমস্ত সৈন্য নিহত হবে। যেহেতু আইনস্টাইন প্রথম রুজভেল্টকে চিঠিটা লিখেছিলেন, যার মানে নিউক্লিয়ার গবেষণার কথা বলেছিলেন, সেক্ষেত্রে সব থেকে আগে অনুশোচনা হলো তার নিজের। এবং তিনি বললেন, ম্যানকাইন্ড ইনভেন্টেড দ্য অ্যাটম বোম, বাট নো মাউস উড এভার কন্ট্যাক্ট এ মাউস ট্র্যাপ। এরপর হাইড্রোজেন বোমা তৈরির জন্য ডেকে পাঠানো হলো ওপেনহাইমারকে, কিন্তু তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করলেন। জার্মানি পরিবারে জন্মগ্রহণ করেও নিজের দেশের বিরুদ্ধে গিয়ে তাদের ধ্বংস করার যে সংকল্প, তা নেওয়ার ক্ষমতা একমাত্র ওপেনহাইমারেরই ছিল। কিন্তু একবার ভেবে দেখুন, এই পরমাণু বোমা যদি আমেরিকা না বানিয়ে হিটলার বানাতে সক্ষম হতো, তাহলে গোটা বিশ্ব কোন খাদের কিনারায় গিয়ে দাঁড়াতো? হিটলার কি গোটা বিশ্বকে নিজের একনায়কতন্ত্র অধিকারী করতো না? গোটা পৃথিবীকে নিজের পায়ের তলায় এনে ফেলতো না? আসলে ওপেনহাইমার নায়ক নাকি খলনায়ক, তা নিয়ে অনেক সংঘাত রয়েছে। ইউরেনিয়াম 238 ভেঙে 235 করার মতো তার বৈজ্ঞানিক ক্ষমতা কি সত্যিই গ্রহণযোগ্য নয়? এর আগে কোনো বিজ্ঞানী তা তো করতে পারেনি। এর ক্ষমতার জন্য একটা নোবেল পুরস্কার তার কি প্রাপ্য ছিল না? শুনলে অবাক হবেন, এই ব্রিটেন সরকার তাকে শেষ জীবনে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তার গায়ে লাগিয়েছিল কমিউনিস্টের দাগ। জার্মান পরিবারে জন্ম নেওয়ার জন্য তাকে পরম শত্রু বলে ভেবেছিল ব্রিটেন, আমেরিকা এবং রাশিয়া। শেষ জীবনে ওপেনহাইমার বিভিন্ন কলেজে অধ্যাপনা করে কাটিয়ে দিয়েছিলেন। তিনি চেইন স্মোকার হওয়ার কারণে তাকে খুব অল্প বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। লাংস ক্যান্সারে তার মৃত্যু হয়। 3বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ঠিকই, কিন্তু একবারও সেই পুরস্কার ছুঁয়ে দেখার সৌভাগ্য তার হয়নি। লক্ষ লক্ষ মানুষের রক্তে রক্তাক্ত হয়েছিল তার হাত। যাদের হয়ে বোম বানালেন তারা তাকে নায়ক হতে দেয়নি। অপরদিকে যাদের রক্তে লাল হয়েছিল হিরোশিমা, নাগাসাকি, তাদের কাছে সারা জীবন খলনায়ক হয়েই থেকে গেছেন তিনি। আপনার কি মনে হয়, আদৌ কি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা ছিল ওপেনহাইমারের? কমেন্ট করে জানান আমাদের। চ্যানেলটিকে লাইক
শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।